আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের দৌলতপুর দিবানিশু কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তোমরা ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে পারো। তা আমাদের অনলাইন ক্লাসের পাঠদান সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি নাহিদুজ্জামান, প্রভাষক ফিনান্স, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর, খুলনা। তো আমি আজকে পড়াবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে। তো এই ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অধ্যায়। তো এই অধ্যায় থেকে আমরা আজকে শিখবো হচ্ছে মেয়াদ পূর্তিতে উপার্জন হার। তো আমরা আজকে শিখবো মেয়াদ পূর্তিতে উপার্জন হার। এটি ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ দীর্ঘমেয়াদী অধ্যায়ন। এই অধ্যায় থেকে আজকে শিখবো হচ্ছে মেয়াদ পূর্তিতে উপার্জন হার। তা মেয়াদপত্রিত উপার্জন হারটা কি? কোনো বিনিয়োগকারী বর্তমান বাজার মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখলে যে আয় প্রাপ্ত হয়, তার হারকে মেয়াদপূর্তিতে উপার্জন হার বলে। তাহলে আবারও বলি, কোনো বিনিয়োগকারী বর্তমান বাজার মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখলে যে আয় প্রাপ্ত হয়, তার হারকে মেয়াদপূর্তিতে উপার্জন হার বলা হয়। তো এই মেয়াদপূর্তিতে উপার্জন হার একে অন্য নাম, এর যে সিনোনিম অন্য নামগুলো আছে সেগুলো হচ্ছে, এটা হচ্ছে মেয়াদপূর্তিত উপার্জন হার। এটাকে বলা হয়, এটাকে মেয়াদপূর্তিতে আয়ের হার। এটাও বলা যায় মেয়াদ পূর্তিতে আয়ের হার, এ নামেও বলা যায়, অথবা বলা যায় বন্ডের অভ্যন্তরীণ আয়ের হার। সবই একই কথা, বন্ডের অভ্যন্তরীণ বন্ডের অভ্যন্তরীণ আয়ের হার, বা বলা যায় ইল্ড টু ম্যাচুরিটি, বা এটাকে ইল্ড টু ম্যাচুরিটি বলা যায় ইংরেজিতে, বা সংক্ষেপে ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ডের ওয়াই, টু টি, আর ম্যাচুরিটির এম, বা সংক্ষেপে এটাকে ওয়াইটিএম দিয়ে প্রকাশ করা হয়। মেয়াদপূর্তিত উপার্জন হার, এটিকে ওয়াইটিএম দিয়ে প্রকাশ করা হয়, কারণ হচ্ছে ইংরেজিতে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি। এখানে প্রথম অক্ষরগুলো নিয়েই সংক্ষেপে ওয়াইটিএম বলা হয়। তা মেয়াদপূর্তিত উপার্জন হার, এটিকে মেয়াদপূর্তিত আয়ের হার বা বন্ডের অভ্যন্তরীণ আয়ের হার বা ইল্ড টু ম্যাচুরিটি যে নামেই ডাকাক না কেন, সবগুলো একই কথা। তাহলে মেয়াদপূর্তিত উপার্জন হার হচ্ছে কোনো বিনিয়োগকারী বর্তমান বাজার মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখলে যা আয় প্রাপ্ত হয়, তার হারকে মেয়াদপূর্তিত উপার্জন হার বা আয়ের হার বলে, বা মেয়াদপূর্তিতে উপার্জন হারকে বন্ডের অভ্যন্তরীণ আয়ের হারও বলা হয়। তো এটি নির্ণয়ের যে সূত্র, সেটি আমরা প্রথমে শিখব। এগুলি মুছে দিই। তাহলে মেয়াদপূর্তিত উপার্জন হার নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটি শিখতে হবে। মেয়াদপূর্তিতে উপার্জন হার, এটিকে সংক্ষেপে ওয়াইটিএম দিয়ে প্রকাশ করা হয়। ওয়াইটিএম সমান সমান উপর হচ্ছে বড় আই যোগ এমভি বিয়োগ এসভি ভাগ হচ্ছে এন, নিচে হচ্ছে এমভি যোগ এসভি ভাগ হচ্ছে 2 গুণ 100। এটি হচ্ছে মেয়াদপূর্তিত উপার্জন হার নির্ণয় সূত্র। উপর হচ্ছে আই যোগ এমভি বিয়োগ এসভি ভাগ হচ্ছে এন, নিচে হচ্ছে এমভি যোগ এসভি ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে 100। তো এখানে ওয়াইটিএম হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি বা মেয়াদপূর্তিত উপার্জন হার। ওয়াইটিএম হচ্ছে মেয়াদপূর্তিতে উপার্জন হার, মেয়াদপূর্তিতে উপার্জন হার। ওয়াইটিএম হচ্ছে মেয়াদপূর্তিতে উপার্জন হার। আয় হচ্ছে সুদের পরিমাণ, আয় বোঝাচ্ছে হচ্ছে সুদের পরিমাণ, আর সুদের পরিমাণ। এমবি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদপূর্তিতে যে মূল্য, সেটা। এমবি হচ্ছে মেয়াদপূর্তিতে মূল্য, মেয়াদপূর্তিতে বন্ডের মূল্য, মেয়াদপূর্তিতে বন্ডের মূল্য।
এমভি বা ম্যাচুরিটি ভ্যালু, মেয়াদপূর্তিতে বন্ডের মূল্য। এসভি হচ্ছে বাজার মূল্য বা সেলস ভ্যালু। এসভি হচ্ছে সেলস ভ্যালু বা বিক্রয় মূল্য, বন্ডের বিক্রয় মূল্য বা বাজার মূল্য। বাজার মূল্য বললে হবে বাজার মূল্য। এন হচ্ছে মেয়াদকাল বা সময়, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা মেয়াদকাল। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে ওয়াইটিএম সমান সমান আই যোগ উপরে এমভি বিয়োগ এসভি ভাগের নিচে হচ্ছে এমভি যোগ এসভি ভাগ হচ্ছে 2 গুণ 100। ওয়াইটিএম হচ্ছে মেয়াদপূর্তিত উপার্জন আর আই দিয়ে বোঝা হচ্ছে সুদের পরিমাণ, এমভি হচ্ছে মেয়াদপূর্তিতে বন্ডের মূল্য, এসভি হচ্ছে বাজার মূল্য, আর এন হচ্ছে মেয়াদকাল। তো এগুলো মনে রাখলেই আমরা অঙ্ক করতে পারবো। তো অঙ্কের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন বন্ডের বাজার মূল্য যদি প্রশ্নে সরাসরি দেওয়া না থাকে, আর যদি এর উল্লেখ থাকে যে বন্ডটি অবহারে বা অধিহারে ইস্যু করা হয়েছে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ণয় করার জন্য অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর সাথে হচ্ছে অধিহার সবসময় যোগ করতে হয় এবং অবহার সবসময় বিয়োগ করতে হয়। তাহলে প্রশ্নে যদি সরাসরি বিক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে, আর যদি প্রশ্নে উল্লেখ থাকে অধিহার বা অবহার, তাহলে যে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু থাকে, অধিহার ফেস ভ্যালুর সাথে যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয়, আর অবহার হচ্ছে ফেস ভ্যালুর সাথে বিক্রয় করে তার বিয়োগ করে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয়ের ক্ষেত্রে ইস্যু খরচ বা অবলেখন খরচ দেওয়া থাকলে সেটা বিবেচনা করতে হবে না, কারণ এটি হচ্ছে বন্ড ইস্যুকারী কোম্পানির খরচ। আর মেয়াদপূর্তিত আয়ের হার নির্ণয় করা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে, কিন্তু অবলেখন খরচ বা ইস্যু খরচ সেটা হচ্ছে বন্ড অবলেখন খরচ বা ইস্যু খরচ সেটা হচ্ছে বন্ড ইস্যুকারীর খরচ, এটি হচ্ছে বিনিয়োগকারীর খরচ নয়। এজন্য এখানে এটি বিবেচনা করা হবে না। এই অঙ্ক করার ক্ষেত্রে ইস্যু খরচ বা অবলেখন খরচ বিবেচনা করা হবে না, কারণ হচ্ছে এই অঙ্কগুলো করা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। মেয়াদপূর্তিত উপার্জন হার নির্ণয় করা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে, এজন্য ইস্যু খরচ এক্ষেত্রে বিবেচনা করা হয় না বা সমন্বয় করা হয় না, কেবলমাত্র বন্ডের বিক্রয় মূল্য বিবেচনা করা হয়। তাহলে যদি অধিহার দেওয়া থাকে তাহলে সেটা অভিহিত মূল্যের সাথে যোগ করতে হয়, অবহার দেওয়া থাকলে অভিহিত মূল্যের সাথে বিয়োগ করতে হয়, করে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয়। আর এক্ষেত্রে কোনো ইস্যু খরচ বা অবলেখন খরচ বিবেচনা করা হবে না, কারণ এটা হচ্ছে ইস্যুকারীর খরচ। আর আমরা মেয়াদপূর্তিত উপার্জন হার নির্ণয় করবো হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে, এজন্য এখানে এটা করবো না, বিবেচনা করবো না। তাহলে সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, ওয়াইটিএম সমান সমান উপরে আই নিচে যোগ এমভি বিয়োগ এসভি ভাগের নিচে হচ্ছে এমভি যোগ এসভি ভাগ 2। আই হচ্ছে সুদের পরিমাণ, এমভি হচ্ছে মেয়াদপূর্তিত মূল্য, এসভি হচ্ছে বিক্রয় মূল্য, আর এন হচ্ছে মেয়াদকাল। তাহলে বন্ডের অভ্যন্তরীণ আয়ের হার বা মেয়াদপূর্তি উপার্জন হার, এটি হচ্ছে কোনো বিনিয়োগকারী বর্তমান বাজার মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখলে যা আয় প্রাপ্ত হবে, আয় প্রাপ্ত হয় তার হারকে হচ্ছে মেয়াদপূর্তিতে উপার্জন হার বলে। তা আমরা এখন একটা অঙ্ক করবো, এগুলো মুছে দিই। একটি কোম্পানি, অঙ্কটি প্রথম লিখি। একটি কোম্পানি 10 বছর, বছর দেওয়া আছে 10 বছর মেয়াদি, একটি কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা, এবং বার্ষিক কুপন সুদের হার, বার্ষিক কুপন সুদের হার হচ্ছে 12%। উক্ত বন্ডের মেয়াদপূর্তি মূল্য,
মেয়াদ প্রতি মূল্য হচ্ছে 1200 টাকা, 1200 টাকা। এবং বাজার মূল্য হচ্ছে 1250 টাকা, 1250 টাকা হলে মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো। অঙ্কটিতে বলা আছে একটি কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা এবং বার্ষিক কুপন সুদের হার হচ্ছে 12%। উক্ত বন্ডের মেয়াদ পূর্তি মূল্য হচ্ছে 1200 টাকা এবং বাজার মূল্য দেওয়া আছে 1250 টাকা হলে মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো। এখানে মেয়াদকাল আমরা অঙ্কগুলো করার জন্য লাগে অভিহিত মূল্য লাগে। অভিহিত মূল্য দিয়ে আমাদের বাজার মূল্য বের করতে হয়। তো এখানে সরাসরি বাজার মূল্য দেওয়া আছে, এই জন্য অভিহিত মূল্যের এখানে দরকার হবে। অভিহিত মূল্য দিয়ে আমরা সুদের পরিমাণ বের করব। তাহলে আমাদের লাগে মেয়াদ পূর্তি মূল্য, বাজার মূল্য, আর লাগে মেয়াদকাল। তো এগুলো থাকলে আমরা অঙ্কগুলো করতে পারবো। আর যদি প্রশ্ন এখানে অধিহার বা অবহার দেওয়া নেই, অধিহার বা অবহার দেওয়া থাকলে অভিহিত মূল্যের সাথে অধিহার যোগ করে বিক্রয় মূল্য বের করতাম, আর অবহার দেওয়া থাকলে অভিহিত মূল্যের সাথে বিয়োগ করে আমরা মেয়াদ পূর্তি মূল্য বের করতাম। যেহেতু এখানে মেয়াদ পূর্তি মূল্য সরাসরি দেওয়া আছে, এগুলো আমাদের কিছুই করা লাগবে না, শুধুমাত্র সূত্র বসাবো, সূত্রে মানগুলো বসাই দিলে হবে। তা আমরা জানি মেয়াদ পূর্তিতে উপার্জন হার এর নির্ণয় সূত্র হচ্ছে, আমরা জানি মেয়াদ পূর্তিতে উপার্জন হার নির্ণয় সূত্র হচ্ছে মেয়াদ পূর্তিতে উপার্জন হার নির্ণয় সূত্র হচ্ছে YTM বা yield to maturity সমান উপর I যোগ MV বিয়োগ LV ভাগ N, নিচে MV যোগ SV ভাগ 2। তো আমরা এই সূত্রে মানগুলো এখন বসাতে হবে। প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে আমরা এখানে লিখি। এখানে সুদের পরিমাণ প্রথমে আমরা লিখে আছে, অভিহিত মূল্য যেটা দেওয়া আছে সেটা লিখি। এখানে অভিহিত মূল্য FV সমান 1000 টাকা। তাহলে আমরা এখন বের করব সুদের পরিমাণ। I সমান 1000 গুণ 12%, 12% সমান 120 টাকা। তাহলে 1000-এর উপর যদি 12% করা হয় তাহলে 120 টাকা আছে। তার সুদের পরিমাণ পেলাম 120 টাকা। তারপর এখানে মেয়াদ পূর্তি মূল্য দেওয়া আছে 1200 টাকা। মেয়াদ পূর্তি মূল্য MV বা ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1200 টাকা। বাজার মূল্য দেওয়া আছে 1250 টাকা। বাজার মূল্য SV দেওয়া আছে 1250 টাকা। মেয়াদকাল দেওয়া আছে 10 বছর। মেয়াদকাল N সমান 10 বছর। আমাদের মেয়াদ পূর্তিতে উপার্জন হার নির্ণয় করতে হবে। মেয়াদ পূর্তিতে উপার্জন হার নির্ণয় করতে হবে। মেয়াদ পূর্তিতে উপার্জন হার YTM, এটি আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের মান লাগবে সুদের পরিমাণ লাগবে। তা সুদের পরিমাণ পেলাম 120 টাকা। অভিহিত এই মূল্য লাগবে, মেয়াদ পূর্তি মূল্য লাগবে। তা মেয়াদ পূর্তি মূল্য 1200 টাকা। বিক্রয় মূল্য লাগবে বা বাজার মূল্য লাগবে, সেটা 1250 টাকা পেয়েছি। মেয়াদকাল পেয়েছি 10 বছর। তো এই মানগুলো এখন সূত্রে বসাতে হবে। তারপর মানগুলো বসায়।
এখানে দেওয়া আছে সুদের পরিমাণ আমরা পেয়েছি হচ্ছে 120 টাকা, 120 যোগ হচ্ছে মেয়াদ প্রতি মূল্য হচ্ছে 1200 টাকা, 1200 বিয়োগ হচ্ছে বাজার মূল্য হচ্ছে 1250 টাকা, 1250 আর মেয়াদকাল হচ্ছে 10, তাহলে ভাগ হবে 10 দিয়ে। নিচে হচ্ছে মেয়াদ প্রতি মূল্য 1200 যোগ বাজার মূল্য হচ্ছে 1250, এর ভাগ হবে হচ্ছে 2 দিয়ে, গুণ আছে 100, তাহলে উপরে আছে 120 যোগ এই দুটা যদি বিয়োগ করা হয় 1200 থেকে 1250 যদি বিয়োগ করা হয় তাহলে মান আসে হচ্ছে বিয়োগ 50 বা -50, একে ভাগ হবে হচ্ছে 10 দিয়ে। নিচে আছে 1200 যোগ হচ্ছে 1250, তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 1200 যোগ 1250 তাহলে হয় হচ্ছে 2450, তাকে ভাগ দিব হচ্ছে 2 দিয়ে, তাহলে হয় হচ্ছে 1225, 1225 নিচে গুণ হচ্ছে 100, উপরে আছে 120, 120 আর এখানে যদি আহ 50কে 10 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 হয়, কিন্তু মান হবে হচ্ছে -5, কারণ যেহেতু এখানে মাইনাস আছে তা প্লাসে মাইনাসে মাইনাস। 50কে 10 দিয়ে ভাগ দিব তাহলে 5 হয়, আর প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস এই জন্য এখানে 5 মাইনাস হবে বা বিয়োগ হবে, তাহলে 120 বিয়োগ 5 বা -5 নিচে হচ্ছে 1225 গুণ হচ্ছে 100, তাহলে উপরে হচ্ছে 120 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 115, 115 নিচে হচ্ছে 1225 গুণ হচ্ছে 100, তাহলে 115 ভাগ 1225, 115 ভাগ হচ্ছে 1225, তাহলে মান আসে হচ্ছে 0.039787751 গুণ হচ্ছে 100, তো যে মানটা আসলে এটাকে আমরা 100 দিয়ে গুণ দেবো, গুণ হচ্ছে 100, তাহলে মান হয়েছে 9.39%, 9.39%, আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে এখানে অঙ্কটায় বলা ছিল একটি কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা এবং বার্ষিক কুপন সুদের হার হচ্ছে 12%। তা আমাদের সুদের পরিমাণ নির্ণয় করার জন্য সবসময় অভিহিত মূল্যের উপর যে সুদের হার দেওয়া থাকবে সেটা ধরেই সুদের পরিমাণ নির্ণয় করতে হবে। তা 1000-এর উপর যদি 12% করা হয় তাহলে আছে 120 টাকা আসে, তাহলে 120 টাকা পেলাম হচ্ছে আমরা সুদের পরিমাণ। এখানে যেহেতু বলা আছে 10 বছর, 10 বছর তাহলে মেয়াদকাল হচ্ছে 10, তাহলে বলা ছিল একটি কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা এবং বার্ষিক কুপন সুদের হার 12%। উক্ত বন্ডের মেয়াদ পূর্তি মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু বা এমভি, সূত্রে যে এমভি সেটা হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য, মেয়াদ পূর্তি মূল্য হচ্ছে 1200 টাকা এবং বাজার মূল্য বা এসভি সেটা দেওয়া হচ্ছে 1250 টাকা। তো এই মানগুলো আমরা সূত্রে বসালাম। সুদের পরিমাণ 120, যোগ হচ্ছে 1200 বিয়োগ হচ্ছে 1250 ভাগ হচ্ছে 10, নিচে হচ্ছে 1200 যোগ 1250 ভাগ 2। তা এখানে 1200 থেকে 1250 বাদ দিলে হচ্ছে -50 হয়, সেটাকে 10 দিয়ে ভাগ দিলে হচ্ছে -5 হয়, এই জন্য 120 থেকে 5 বাদ যাবে, আর নিচে হচ্ছে 1200 যোগ 1250, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাই দুইটাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে মান আসে হচ্ছে 1225। এভাবে উপরে থাকে হচ্ছে 115, নিচে থাকে হচ্ছে 1225, 115কে 1225 দিয়ে ভাগ দিলে হচ্ছে 0.09 3877551, আর সেটাকে 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে সর্বশেষ আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 9.39%। তো এই অঙ্কের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে উপার্জন হার হচ্ছে 9.39%। তো অঙ্ক করার জন্য আমাদের সূত্র অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে। এখানে সূত্র হচ্ছে YTM = I যোগ MV বিয়োগ SV ভাগ N, নিচে হচ্ছে MV যোগ SV ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে 100। তো আমরা আজকে শিখলাম হচ্ছে মেয়াদ পূর্তিতে উপার্জন হার। মেয়াদ পূর্তিতে উপার্জন হারকে অন্য নামেও বলা যায়, এটাকে মেয়াদ পূর্তিতে আয়ের হার বলা হয়, বা মেয়াদ পূর্তিত বন্ডের অভ্যন্তরীণ আয়ের হারও বলা হয়। এছাড়া একে ইল্ড টু ম্যাচুরিটি বলে ইংরেজিতে, বা সংক্ষেপে যেটা YTM বলা হয়।
আহ, তাহলে এটা হচ্ছে আমরা আজকে শিখলাম হচ্ছে মেয়াদ পতিত উপার্জন হার। তা মেয়াদ পতিত উপার্জন হার হচ্ছে কোনো বিনিয়োগকারী বর্তমান বাজার মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখলে যে আয় প্রাপ্ত হয় তার হারকে মেয়াদ পতিত উপার্জন হার বলে। তাই এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যদি প্রশ্নে সরাসরি মেয়াদ পূর্তি মূল্য দেওয়া না থাকে তাহলে আমাদের হচ্ছে অভিহিত মূল্যের সাথে অধিহার যোগ করতে হবে, অধিহার যদি দেওয়া থাকে। আর যদি অবহার দেওয়া থাকে তাহলে অবহার হচ্ছে অভিহিত মূল্যের সাথে বিয়োগ করতে হবে, করে হচ্ছে আমাদের এই মূল্য বের করে নিতে হবে। আর এক্ষেত্রে হচ্ছে ইস্যু খরচ বা অবলোকন খরচ বিবেচনা করা হবে না, কারণ ইস্যু খরচ বা অবলোকন খরচ হচ্ছে এটা ইস্যুকারীর খরচ। আর আমরা মেয়াদ পতিত উপার্জন হার নির্ণয় করবো হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা যদি বিক্রয় মূল্য প্রশ্নে সরাসরি দেওয়া না থাকে তাহলে অভিহিত মূল্যের সাথে অধিহার যোগ করে বের করে নিতে হবে, আর অবহার থাকলে অবহার বিয়োগ করে বের করে নিতে হবে। যেহেতু এখানে সরাসরি দেওয়া আছে এই জন্য অঙ্কের ক্ষেত্রে কিছু করা লাগবে না। তা আমরা আজকে ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বইয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায় থেকে শিখলাম হচ্ছে মেয়াদ পতিত উপার্জন হার। তা আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।